সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। চিররঞ্জন তখন কলকাতায় একটা কোঅপারেটিভ মেসের ম্যানেজার। চাকুরে বাবুদের মেস। একমাত্র চিররঞ্জনকেই নির্দিষ্ট হিসেবে অফিসে যেতে হয় না বলে তাকে ম্যানেজার করে দেওয়া হয়েছে এবং তার চার্জ অর্ধেক। এ সময় টেলিগ্রাম পেলেন শ্বশুরবাড়িতে তার স্ত্রী আরেকটি সন্তান প্রসব করেছেন, এবার পুত্র। খবরটা পেয়ে চিররঞ্জন প্রথম দুদিন বিষণ্ণ হয়ে রইলেন। অনুভব করলেন সংসার তাকে আরও আষ্টে পৃষ্ঠে জড়াচ্ছে। যার স্ত্রীকে চিরকাল বাপের বাড়িতে ফেলে রাখতে হয়, তার পুত্রকন্যা সংখ্যা বৃদ্ধি পেলে আনন্দিত হবার কথা নয়। টেলিগ্রাম পেয়েও চিররঞ্জন গেলেন না। কয়েকদিন পর চিঠিতে বিস্তারিত খবর এলো। বর্ষাকাল, সেবার ঝড় বৃষ্টির প্রকোপ অত্যন্ত বেশি। আতুর ঘরের চাল উড়ে গিয়েছিল। কয়েকদিন খুব সংকটজনক অবস্থায় কেটেছে জননী ও নবজাতকের। ছেলের নাম রাখা হয়েছে বাদল। এই চিঠি পেয়ে চিররঞ্জন হঠাৎ উৎফুল্ল হয়ে উঠলেন। যেন তার মনে হলো এই ছেলে তার সব দুঃখ কষ্ট দূর করবে। নিজের জীবনে তিনি যা পারেননি, এই ছেলে সার্থক করবে সেই স্বপ্ন। পুণ্যাম নরকের ভয় ছিল না চিররঞ্জনের, কিন্তু পুত্রই পিতাকে ভরসা দেয়। খেয়ালের মাথায় 1 রাশ টাকা ধার করে তিনি স্ত্রীর জন্য শাড়ি এবং ছেলের জন্য বিলিতি খেলনা পাঠালেন পার্সেল করে। বড় ভাই প্রিয়রঞ্জন বেশ গুছিয়ে নিয়েছিলেন বরিশালে। ফরিদপুরে নিজেদের বাড়িতে বিশ্বরঞ্জনের খোঁজে তখনও ঘন ঘন পুলিশ আসে, তাই দেশের বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় চুকিয়ে দিয়েছিলেন একরকম। ছোট ভাই নিখিল রঞ্জন তার কাছেই থাকে। পড়াশুনোয় মাথা নেই, ম্যাট্রিক পাশ করতে পারেনি পর্যন্ত। বিএম কলেজের উল্টো দিকে প্রিয়রঞ্জন একটা কাগজ কলম পেন্সিলের দোকান খুলে ছোট ভাইকে বসিয়ে দিলেন সেখানে। দোকানটা দেখতে দেখতে বেড়ে উঠল। প্রিয়রঞ্জন একটু রকচটা ধরনের মানুষ। ছোট ভাইয়ের সামান্য দোষ ত্রুটি দেখলেই মারধর করতেন। নিখিল রঞ্জন যখন বড় রকমের একটা কেলেঙ্কারি করে ফেললেন, তখন প্রিয়রঞ্জন এমন মার দিতে লাগলেন যে পাড়া প্রতিবেশীরা এসে না আটকালে একটা কিছু অঘটন ঘটে যেত। হাঁপাতে হাঁপাতে প্রিয়রঞ্জন বলেছিলেন, মারব না তো কি করব, নিজের ভাইকে তো আর পুলিশে দিতে পারি না। আহত নিখিল রঞ্জন ধুঁকতে ধুঁকতেই সেই রাত্রে বাড়ি থেকে সরে পড়লেন। 1 মাস বাদে চিঠি এলো আসাম থেকে। দাদা, আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করিও না। আমি ঠাকুরের পাদপদ্মে আশ্রয় পাইয়াছি। সেই থেকে নিখিল রঞ্জন রামকৃষ্ণ মিশনে। সাদা কাপড় থেকে আস্তে আস্তে গেরুয়া পেয়েছেন। চাকরির থেকেও কাগজের দোকানের ব্যবসাতে প্রিয়রঞ্জনের বেশি উন্নতি হতে লাগল। অমরনাথ যখন কলকাতায় এসে বাড়ি কিনলেন, তখন প্রিয়রঞ্জন তার সঙ্গে দেখা করতে এসে সেই সঙ্গে কলকাতার ব্যবসার বাজারটিও পর্যবেক্ষণ করলেন। তার তীক্ষ্ণ চোখে বড় শহরের বিস্তৃত সুযোগটা ঠিক ধরা পড়ল। চাকরি ছেড়ে প্রিয়রঞ্জন কলকাতাতেই ব্যবসা করবেন ঠিক করে ফেললেন। অমরনাথের অত বড় বাড়ি, থাকারও কোনো অসুবিধে নেই। উদাসীন প্রকৃতির অমরনাথ এ প্রস্তাবে এক কথাতেই রাজি ছিল। এমনকি প্রিয়রঞ্জনের পীড়াপিড়িতে তিনি ওর কাগজের ব্যবসায় লগ্নিও করলেন কিছু টাকা। 1 বছরের মধ্যে প্রিয়রঞ্জনের দোকানের 2টি শাখা স্থাপিত হল কলকাতায়। তিনি চিররঞ্জনকে সপরিবারে টেনে আনলেন এ বাড়িতে এবং প্রায় জোর করেই ছোট ভাইকে পার্টনার করে নিলেন ব্যবসায়। যদিও তিনি ঠিকই বুঝেছিলেন এই ভাইটির কাছ থেকে বিশেষ কিছু কাজ পাওয়া যাবে না। এ বাড়িতে অমরনাথ কর্তা হলেও দেখাশোনার সব ভার প্রিয়রঞ্জনের। বাড়ির চুনকাম থেকে বাথরুমের দরজা সারানোর তদারকি তিনিই করেন। কোথায় কলের মিস্ত্রি পাওয়া যায়, সিমেন্ট কোথায় সস্তা, এসব তার নখদর্পণে। প্রিয়রঞ্জনের স্ত্রী সুপ্রভাই বাড়ির গৃহিণী। সুপ্রভা একটু বেশি মুখরা, এছাড়া সংসার সামলাবার সব গুণই তার আছে। ঝি অনুপস্থিত হলে বাড়ির 3 তলা থেকে 1 তলা তিনি নিজেই ধুয়ে মুছে ফেলতে পারেন। কার পাতে কটুকরো মাছ পড়বে সেদিকেও তার সমান দৃষ্টি। ঝি চাকরদের উপর তিনি একটু বেশি অত্যাচার করেন বটে, কিন্তু চিররঞ্জনের স্ত্রী হিমানীকে কখনো ঘাঁটান না। হিমানী বড় লোকের মেয়ে, এজন্য তার মনে একটু সমীহের ভাব আছে।
যদিও সুপ্রভার স্বামীর অবস্থা এখন যথেষ্ট সচ্ছল, কিন্তু তিনি সাধারণ গরিব ঘরের মেয়ে। এই মানসিক বৈষম্য কখনো ঘোচে না। শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের নিজের কাছে এনে রেখেছেন বটে, তবু চিররঞ্জনের মনে তেমন সুখ নেই। এটাও তো পরেরই বাড়ি, তিনি পরবাসী হয়েই রইলেন। মাঝে মাঝে কাগজের দোকানে গিয়ে বসেন, কখনো সখনো আলাদাভাবে তিনি নিজেও কিছু রোজগার করে ফেলেন কোনো উপায়ে। তখন বাড়ির সকলকেই কিছু না কিছু উপহার কিনে দেন। মোটমাট তিনি সারা জীবন বেকার হয়েই রইলেন। আগেও কম কথা বলতেন, এখন প্রতাপশালী দাদার ছত্র ছায়ায় আরও চুপচাপ হয়ে যেতে লাগলেন ক্রমশ। সাংসারিক কোনো ব্যাপারে তিনি মাথা ঘামান না। যে কোনো কারণেই হোক, প্রিয়রঞ্জনের চেয়ে চিত্তরঞ্জনকে বেশি পছন্দ করে ফেললেন অমরনাথ। এই নিরাসক্ত মানুষটির প্রতি তার কৌতূহল জাগ্রত হয়েছিল। প্রিয়রঞ্জনের সঙ্গে কাজের কথা, দরকারি কথা সেরে নিতেন চট করে, আর চিররঞ্জনের সঙ্গে প্রাণের কথা বলতেন। অমরনাথ একটু ভালো করেই বুঝতেন যে ব্যবহারিক সুবিধের জন্য প্রিয়রঞ্জন তাকে খাতির করলেও মনে মনে তাকে পছন্দ করেন না। অমরনাথ একসময় প্রিয়রঞ্জনের নিজের বোনকে কষ্ট দিয়েছিলেন, মুসলমান নর্তকীর সঙ্গে বসবাস করেছেন। এসব প্রিয়রঞ্জন কখনোই পুরো ক্ষমা করতে পারবেন না, নেহাত বাইরে বাইরে মানিয়ে চলছেন। চিররঞ্জন ওসব পুরনো ব্যাপার নিয়ে মাথা ঘামান না। অমরনাথ বুঝতে পেরেছিলেন চিররঞ্জন চুপচাপ থাকলেও আশেপাশের সবকিছুই খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করার একটা প্রবণতা তার মধ্যে আছে। এই এক ধরনের মানুষ যারা ইচ্ছে করে ঠকে, অর্থাৎ যে ঠকাচ্ছে তাকেও বুঝতে দেয় না যে সে তো বুঝে সুঝেই ঠকছে। অন্যদের মূর্খতা দেখে যে মনে মনে হাসে, অথচ নিজে কখনো তার উপর টেক্কা দেবার জন্য বেশি চালাকের মতন ব্যবহার করে না। এই নেশায় যারা মজে যায় তারা সুখী হয় কিনা সেটা বিতর্কের বিষয়, কিন্তু তারা জীবনে উন্নতি করার চেষ্টায় মাথে না কখনো। অমরনাথ ক্রমশ জানতে পেরেছিলেন চিররঞ্জন কয়েকটি নিজস্ব ধারণা মিলিয়ে এক ধরনের দর্শন গড়ে তুলেছেন। সেই দর্শনের মধ্যে খানিকটা সিনিসিজম আছে, তবু শুনলে হঠাৎ চমকে উঠতে হয়। প্রিয়রঞ্জন একদিন বাড়িতে ঢুকলেন চিৎকার করতে করতে। সদর দরজার সামনেই পাশের বস্তির ছেলেরা হেগে রেখে গেছে। প্রিয়রঞ্জন অন্যমনস্কভাবে তাতে পা দিয়ে ফেলেছেন, ঘেন্নায় ছটফট করছেন একেবারে। বালতি বালতি জল ঢেলে পা ধোয়া হলো, তবু ঘেন্না যায় না। সুপ্রভা মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিলেন। প্রিয়রঞ্জন তবু ওপরে উঠতে পারছেন না। বালতি শুদ্ধ সাবান গোলা জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রইলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, এর একটা বিহিত করতেই হবে। দোতলার বারান্দায় অমরনাথ আর চিররঞ্জন দাঁড়িয়েছিলেন পাশাপাশি। একটু পরে চিররঞ্জন আপন মনেই বললেন, সবই মন, একবার ধুলেও যা, 10 বার ধুলেও তা, সবাই জানে, তবু মনে থাকে না। অমরনাথ শুনতে পেয়ে বললেন, তা তো বটেই, মনই তো সব। চিররঞ্জন বললেন, অপরের টুথব্রাশও ধুয়ে নিয়ে ব্যবহার করা যায় অনায়াসে, তবু আমরা করতে পারি না, কিন্তু জল খাবার গেলাস ধুয়ে নিয়ে ব্যবহার করতে পারি। অমরনাথ এবার শুধু হাসলেন। চিররঞ্জন আবার বললেন, আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে খানিকটা গু আছে। সারাদিন শরীরের মধ্যে গু নিয়ে ঘুরছি, অথচ নিজের শরীরটাকে অপবিত্র বলে মনে হয় না। অমরনাথ এবার বললেন, কিন্তু এটা তো ভুলে থাকাই ভালো, তাই না? চিররঞ্জন সঙ্গে সঙ্গে মেনে নিয়ে বললেন, তা ঠিক, কিন্তু একটা কথা চিররঞ্জনের মাথায় ঢুকলে আর সহজে ছাড়ে না। সারাদিন সেইটাই বোধহয় ভাবতে থাকেন। সেই দিনই সন্ধেবেলা তিনি অমরনাথকে নিভৃতে পেয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বড়বাবু, এমন কোনো সাবালক মেয়ে পুরুষ আছে এই পৃথিবীতে যারা প্রতিদিন সকালে পায়খানা ঠিক মতন হলো কিনা এই নিয়ে ভাবে না? বড়বাবু মৃদু হেসে উত্তর দিলেন, বলা শক্ত। সন্ন্যাসীদের কি এরকম হয়? মহাত্মা গান্ধীরও হয়? হঠাৎ এইসব কথা মনে এলো কেন? মানুষের মনে বেশিরভাগ চিন্তাই তো হঠাৎ আসে,
তার কি কোনো ঠিকানা আছে? সন্ন্যাসীদের তো এই জন্যেই জিতেন্দ্রিয় বলে। তার নিশ্চয়ই এসবের ঊর্ধ্বে। আমি কিছুদিন ওদের সঙ্গে মিশেছিলাম, তখন অবশ্য আমার মনে এই প্রশ্ন আসেনি। তাহলে জেনে নিতুম। জিতেন্দ্রিয় বলতে তো কামনা বাসনাকে জয় করাই বোঝায়। নিছক যেগুলো শারীরিক প্রয়োজন, যেমন খাওয়া এবং অপ্রয়োজনীয় খাদ্য শরীর থেকে বার করে দেওয়া, এগুলো কি এড়ানো যায়? কামনা বাসনাও শারীরিক প্রয়োজন। তুমি মানো কিনা জানি না, আমি মানি। কামনা বাসনাকে যারা দূরে সরিয়ে রাখে তাদের শরীর সেটা সহজে মেনে নেয় না। অনেকে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। অধিকাংশ সাধু সন্ন্যাসী এক ধরনের উন্মাদ, আমি লক্ষ্য করেছি। ভাবোন্মাদও বলতে পারো, লোকে তাই বলে। কিন্তু সব মানুষের সব ইন্দ্রিয় তো সমান শক্তিশালী নয়। কারুর স্পর্শে বেশি আনন্দ, কারুর দর্শনে। পরনারীকে স্পর্শ করা অন্যায়, দর্শনে তো কেউ দোষ দেয় না। অথচ এমন মানুষও তো আছে যাদের রূপ দেখার চোখ আছে, যারা বিভিন্ন ফুলের রং চিনতে পারে। তারা কোনো নারীর রূপের দিকে কয়েক পলক চেয়ে থেকে যে আনন্দ পায়। বড়বাবু টেবিলে টোকা মারতে মারতে বললেন, বুঝতে পারছি, তোমারও বয়স হয়ে যাচ্ছে। বুড়ো হয়ে গেলেই এইসব মনে পড়ে। অল্প বয়সে শুধু চোখে মন মানে না, ছুঁয়ে দেখতেই হয়। বুড়ো হয়ে গেলেও আমার দুঃখ নেই। অভিজ্ঞতা না হলে উপভোগ গাঢ় হয় না। ছোকরা বয়সে তো ছটফট করেই সময় কেটে যায়। অমরনাথ যেদিন সূর্যকে খুব শাস্তি দিচ্ছিলেন, সেদিন চিররঞ্জন পেছন থেকে এসে আস্তে করে তার কাঁধে হাত রেখে বলেছিলেন, কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? সূর্যকুমার বছরে একবার কলকাতায় আসে। হাজারিবাগের সাহেবী স্কুলে সে পড়ে। সেখানে বছরে দুবার লম্বা ছুটি। গ্রীষ্মের ছুটিতে পাহাড়ি জায়গায় এক্সকারশনে যায়। বড়দিনের ছুটি কামায় কলকাতায়। বড়দিনের সময়ও 4-5 সপ্তাহ ছুটি থাকে। সূর্যকুমারের কলকাতায় আসবার সময় হলে আমি ভেতরে ভেতরে বেশ উত্তেজনা ও চাপা আনন্দ বোধ করতাম। এই সময় সারা বাড়িতেই বেশ একটা উৎসাহের সঞ্চার হতো। এ বাড়িতে আমি একমাত্র ছেলে। আরেকজন ছেলে এলে আমি তবু একজন সঙ্গী পেতাম। আমার দিদিরাও খুশি হতো। আমার দিদিরা তো আমাকে পুরুষ মানুষ হিসেবে গ্রাহ্যই করতো না। একমাত্র মা জ্যাঠাইমার সঙ্গে হাসাহাসির গল্পের সময় আমাকে তাড়া দিত। এই, তুই এখানে কেন রে? তুই তো ছেলে, তোর এসব গল্প শুনতে নেই। আমাদের পাশের বাড়িতে একটা নতুন বাচ্চা হওয়ায় হিজড়েরা এসে নেচেছিল। সেটাও আমাকে দেখতে দেওয়া হয়নি, কারণ ছেলেদের নাকি ওসব দেখতে নেই। সূর্যকুমার বয়সে আমার থেকে 6 বছরের বড়। আমি দাদা বলতাম, কিন্তু বন্ধুর মতন সম্পর্ক হয়ে গিয়েছিল। বাড়িতে সূর্যকুমারের একটা ঘর রাখা ছিল আলাদা। বছরের অন্য সময় আমার 2 দিদি রাত্রিরে ওই ঘরে শুতো, কিন্তু বড়দিনের সময় তাদের আবার চলে আসতে হতো মায়ের ঘরে। বড়দিন যত কাছে এগিয়ে আসতো, আমরা অধীর হয়ে অপেক্ষা করতাম। তারপর একদিন বড়বাবু স্কুল কর্তৃপক্ষের চিঠি পেয়ে আমাদের জানাতেন, পরশুদিন সূর্যি আসছে, তোমরা যাবে নাকি হাওড়া স্টেশনে? প্রথমবার সূর্যকুমারকে দেখে আমরা অবশ্য খুব নিরাশ হয়েছিলাম, যদিও তাকে আনতে গিয়েছিলাম কত উৎসাহের সঙ্গে। তখন আমরা নতুন কলকাতায় এসেছি। কলকাতার সব কিছুই বিস্ময়কর লাগে। বাড়ির সব ছেলে মেয়ে বড়বাবুর সঙ্গে ঘোড়ার গাড়ি চেপে স্ট্র্যান্ড রোড ধরে গিয়েছিলাম চাঁদপাল ঘাটে। যাবার পথে মাঝ রাস্তায় 2টো ষাঁড় মল্লযুদ্ধ বাঁধিয়ে থামিয়ে দিয়েছিল সব গাড়ি। আমাদের গাড়ির ঘোড়া দুটো ভয় পেয়ে পা তুলে চিহি করে চেঁচাচ্ছিল। আমি জানলার ধারে বসতে পাইনি বলে ভালো করে দেখতে পাইনি অবশ্য। চাঁদপাল ঘাটে আমরা বেশ খানিকক্ষণ আগিয়ে এসেছিলাম। তখন জাহাজ চলাচল করছে বলে ব্রিজ খুলে দেওয়া হয়েছে। জাহাজগুলো অবিকল ছবির বইতে দেখা জাহাজের মতন। জাহাজের ভোঁ শব্দ শুনলে সবসময়ই আমার মন খারাপ লাগে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে আমরা সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছি। ট্রেন আর আসে না, 1.25 ঘন্টা লেট। মা আমাকে পই পই করে বলে দিয়েছিলেন,
হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেলেই আমি হারিয়ে যাব, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। বর্দি আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। জ্যাঠামশাইয়ের মেয়ে শ্রীলেখা আমাদের সবার বর্দি। আমাদের কাছেই কয়েকজন চিনেম্যান দাঁড়িয়েছিল। তাদের দেখে দেখেই সময় কেটে যাচ্ছিল বেশ। তখন আমরা পথে ঘাটে কোনো চীনেকে দেখলে বলতাম, চিনেম্যান চ্যাংচুং মালাইকা ভ্যাট। অবশ্য একজন মাত্র চিনেম্যানকেই আমরা দেখেছি তখন, যে একসঙ্গে 6টা বল নিয়ে লোফালুফির খেলা দেখাতো পাড়ায় পাড়ায়। শেষ পর্যন্ত ট্রেন এলো, অনেক লোকজন নামলো, কিন্তু সূর্যকুমারের দেখা নেই। বড়বাবু সুস্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি তখন পর্যন্ত সূর্যদাদাকে দেখিনি, সুতরাং যে কোনো কিশোরের দিকে উৎসুকভাবে তাকাচ্ছি। বেশ খানিকটা বাদে দেখলাম একজন আলখাল্লা পরা বুড়ো সাহেব 3-4টি ছেলেকে নিয়ে দূর থেকে আসছেন। বড়বাবুর সামনে এসে থেমে গিয়ে হাত বাড়িয়ে হাসি মুখে বললেন, হ্যালো মিস্টার ভাদুড়ি, গড ব্লেস ইউ। সাহেবটি একটি ছেলের কাঁধে হাত রেখে বড়বাবুর সঙ্গে কিছুক্ষণ কী সব যেন বললেন ইংরেজিতে। আমরা ভেবেছিলাম সে ওই সাহেবেরই ছেলে। আমাদের চমকে দিয়ে বড়বাবু তাকেই বললেন, এই যে সূর্য, মিট ইউর কাজিনস। ছেলেটি আমাদের দিকে তাকিয়ে ফ্যাকাশে হেসে শুধু মাথা নোয়ালো। নাবিকের মতো নীল রঙের প্যান্ট ও কোট পরে আছে সূর্য। কোটের বুকের কাছে সোনালি সুতোয় কি যেন আঁকা, গলায় টাই, বুট জুতোয় ঝকঝকে পালিশ। তার গায়ের রং সাহেবদের মতন ফর্সা, চোখের তারা দুটোও খয়েরি। এসবের জন্য কিছু না, কিন্তু সে আমাদের নিরাশ করে দিল একটা ব্যাপারে। সূর্য এক বর্ণ বাংলা জানে না। আমি তখন প্যারি সরকারের ফার্স্ট বুক পর্যন্ত পৌঁছেছি। ওয়ান মর্নিং আই মেট এ লেম ম্যান এর পাতা পড়তে পারি। আমি হাঁ করে আমার এই নতুন দাদার দিকে তাকিয়ে রইলাম। বর্দি ক্লাস 8-এ পড়ে, 3খানা ইংরেজি বই, কিন্তু নিজের মন থেকে এক লাইনও বানিয়ে বলতে গেলে তার কান লাল হয়ে যায়। সূর্যকুমারের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তার মুখখানা অদ্ভুত ধরনের বিষণ্ণ আর ম্লান। প্রথম যখন তাকে দেখি তখন তার বয়স 13 বছর, অথচ তার মুখে হাসি দেখা যেত কদাচিৎ। কারুর সঙ্গে কথা বলার সময় চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত, সেই খয়েরি রঙের অচেনা চোখ। সূর্যকে মনে হতো আমাদের মধ্যে যেন একটা অন্য জগতের মানুষ, ভুল করে এখানে এসে পড়েছে। তার চেহারা, ব্যবহার সবই আলাদা। সে প্রত্যেক রাত্রিরে শুতে যাবার আগে মোজা আর গেঞ্জি নিজের হাতে কেচে নেয়। বাড়িতেও কখনো সে খালি পায়ে থাকে না। প্রথম 2-1 দিন সে চামচ দিয়ে ভাত খেয়েছিল, তারপর যখন হাত দিয়ে খেতে শুরু করল তখনও সবকটা আঙুল উঁচু করে এমনভাবে ভাত তুলে যে দেখলেই হাসি পায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সে খেতে বসেও বাঁ হাত দিয়ে জলের গেলাস ধরে এবং সেই হাত আবার জামায় লাগায়। 2 হাত দিয়ে মাছের কাঁটা বাছে। কেউ তার এসব দেখে হাসলে সে স্থির চোখ তুলে তাকায়, হাসে না, কথা বলে না। সূর্যদাদার দেখা পাবার জন্য আমি এত উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু সে আসার পর আমি পালিয়ে পালিয়ে বেড়াতাম, তার সামনেই যেতাম না। একদিন আমি ছেলে মানুষই অভিমান করে বড়বাবুর কাছে নালিশ করেছিলাম, বড়বাবু, সূর্যদাদা কেন বাংলায় কথা বলে না? আমরা কিছু বুঝতে পারি না। বড়বাবু হেসে বলেছিলেন, তোমরা সবাই মিলে ওকে শেখাও। ও তো বিহারের স্কুলে পড়ে, সেখানে কেউ বাংলা জানে না, তাই সব ভুলে গেছে। খুব ছোটবেলায় কিন্তু বাংলা শিখেছিল তোমার পিসির কাছে। আমি অবশ্য পরে সূর্যদার কাছে জেনেছিলাম ওদের স্কুলে বেশ কিছু বাঙালি ছেলে আছে, কিন্তু তারাও বাংলা বলে না। শিক্ষকদের কড়া নির্দেশ ছিল, হস্টেলেও পরস্পরের সঙ্গে সব সময় ইংরেজিতে কথা বলতে হবে। শুরু হয়ে গেল সূর্যকুমারকে বাংলা শেখানো। শ্রীলেখা আর শান্তনা, বর্দি আর মেজদি পাখি পড়ানোর মতো সূর্যকুমারকে বাংলা শব্দ মুখস্থ করাতে লাগল, কিন্তু উচ্চারণ কিছুতেই শুধরোয় না। সূর্যদা মাছের ঝোলকে বলে মাছের ঝোল, পোকাকে বলে পকা। আমাদের রান্নার ঠাকুর মহাজনকে বলবে মৌজান। গেলাস কিংবা টেবিল কিছুতেই বলবে না, বলবে গ্লাস আর টেবল। সেবারে ছুটির শেষে ফিরে যাবার সময় সূর্যদা এইরকম বাংলা শিখেছিল।
বড় মামিমা, তোমার আচার খুব বিউটিফুল, বাট এত জাল না দাও, এত ঝাল দিও না। আমি সুটকেস ভর্তি আচার নিয়ে যাব 1 শিশি। মৌজান খুব ডার্টি, নুনের ভেতর পকার পা, নট অনলি 1 বাট 2। একবার নুনের ভেতর আরশোলার ঠ্যাং বেরিয়েছিল ঠিকই। সূর্যদার মুখে এরকম আধো আধো বাংলা খুব মিষ্টি শোনাতো। সূর্যকুমার এলে আমাদের অনেক জায়গায় বেড়ানো হতো। শীতের কলকাতায় অনেক রকম উৎসব আর আকর্ষণ। বড়বাবু কিংবা বাবার সঙ্গে আমরা যেতাম ইডেন গার্ডেন্সে ব্যান্ড শুনতে। গার্ডেন্সের গোল উঁচু জায়গাটায় ঝলমলে পোশাক পরা সাহেব সিপাহীরা ব্যান্ড বাজাতো। আমরা প্যাগোডার নিচে বসে কমলা লেবু আর চিনে বাদাম খেতে খেতে বিভোর হয়ে সে বাজনা শুনতাম। ক্রিসমাস উপলক্ষে ফোর্ট উইলিয়ামের সামনেও এরকম বাজনা শুনেছি। সবাই সেটাকে বলতো গড়ের বাদ্যি। কিংবা আমরা গঙ্গা পেরিয়ে হাওড়া যেতাম সার্কাস দেখতে। সার্কাসের খেলোয়াড়রা অধিকাংশই মাদ্রাজি, কয়েকজন সাহেব এবং জাপানি। বিরাট উঁচু উঁচু ট্র্যাপিজে ফ্রক পরা মেয়েরা একটা থেকে লাফিয়ে চলে যেত অন্য একটায়। নিচে জাল পাতা থাকতো না তখন। বাঘ আর হাতির খেলাতেই সবচেয়ে বেশি রোমাঞ্চিত হতাম। আগাগোড়া সোনালি পোশাক পরা একজন বেঁটে লোক মস্ত লম্বা চাবুক দিয়ে বাঘদের হুকুম করত। অদ্ভুত ধরনের শট শট শব্দ হতো সেই চাবুক থেকে। সবাই বলতো ইলেকট্রিকের চাবুক। একটা সিনেমাও দেখেছিলাম সূর্যদার দৌলতে। তখন ছোটদের সিনেমা দেখা মহাপাপ। স্কুলের ছেলেদের পক্ষে সিনেমা দেখা মানেই চূড়ান্ত বকে যাওয়া। সূর্যকুমারের বায়নাতেই আমাদের একবার একটি মাত্র ছবি দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। সিনেমাকে আমরা বলতাম বায়োস্কোপ, সূর্যদা বলতো মুভি। মনে আছে বায়োস্কোপটার নাম মার্ক অফ জোরো। তরোয়াল হাতে মুখোশ পরা একটা লোক ঘোড়া ছুটিয়ে এসে সব জায়গায় ক্রস এঁকে দিয়ে যেত। সেই সঙ্গে ছিল আরেকটা ছোট ছবি, সেটাই বেশি ভালো লেগেছিল। ছেঁড়া জুতো, ছেঁড়া টুপি, হাতে ছড়ি ও ছোট গোঁপওয়ালা চার্লি চ্যাপলিনের সঙ্গে সেই আমার প্রথম পরিচয়। সূর্যকুমার এইসব নানান জায়গায় বেড়ানো উপভোগ করত ঠিকই, কিন্তু কথা বলতো খুব কম। তাছাড়া তার মুখে একটা বিষণ্ণ ভাব লেগে থাকতো সব সময়। সূর্যদার ছেলেবেলার চেহারাটা আমি যখনই ভাবি, তার সেই বিমর্ষ মুখের ছবিটাই চোখে ভেসে ওঠে। ওইটুকু বয়সে অতখানি গাম্ভীর্য আমি আর কোনো ছেলের দেখিনি। তখন আমরা মনে মনে ভাবতাম, সূর্যদার মা নেই তো, তাই অত কষ্ট। মা না থাকার ব্যাপারটা ভাবাই যায় না। মা থাকা তো একটা অবধারিত সত্যের মতন। আর সবারই মা আছে, শুধু সূর্যদার নেই। সূর্যদার মুখে ছেলেবেলায় কখনো তার মায়ের নাম শুনিনি। সূর্যদা বদলে গিয়েছিল খুব তাড়াতাড়ি। পরের বছর ছুটিতে এসে আমাদের সঙ্গে অনেক খোলামেলাভাবে মিশেছিল। বাংলাও শিখে গিয়েছিল বেশ ভালোই, কিন্তু হঠাৎ হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া কিংবা মুখের সেই বিষণ্ণ ভাবটি অনেক দিন যায়নি। 2-3 বছরের মধ্যেই আমি সূর্যদার ভক্তচেলা হয়ে উঠলাম। যে কদিন সূর্যদা কলকাতায় থাকতো, আমি সব সময় ছায়ার মতন ওর পেছন পেছন ঘুরতাম। ওর হুকুম তামিল করার জন্য আগে থেকেই তৈরি। সূর্যদা অবশ্য কোনো হুকুমই করত না। সাহেবী কায়দায় রপ্ত হলেও হস্টেলে থাকার জন্য কয়েকটি অন্যরকম গুণও ছিল। নিজের কাজ অন্যকে করতে দিত না কখনো। এমনকি খাওয়ার পর নিজের এঁটো থালাও নিজেই তুলে নিয়ে যেত। মা জ্যাঠাইমার আপত্তি কিছুতেই মানেনি। নিজের জামা কাপড় তো নিজেই কাচত। কখনো 1 গ্লাস জলও অন্যকেই দিতে বলেনি। আমরা তো কিছুতেই নিজে জল গড়িয়ে খেতাম না। মনে হতো ওটা বিশুদ্ধ মেয়েদের কাজ। দিদিরা কখনো জল আনতে আপত্তি করলে নালিশ করতাম মায়ের কাছে। সূর্যকুমারের দেখা দেখি আমি নিজের এঁটো থালা তুলতে শুরু করলেও জল খাওয়ার ব্যাপারে দিদিদের হুকুম করতে ছাড়িনি। রোজ সকালবেলা সূর্যদা নিজেই বিছানা ছেড়ে ছাদে চলে যেত। শীতের মধ্যেও হাফ প্যান্ট হাফ শার্ট পরে ব্যায়াম করত একা একা। আবার রাত্রিরে ঘুমোতে যাবার আগে বাইবেল খুলে প্রেয়ার করত কয়েক মিনিট। অত কম বয়সী একটি ছেলের এরকম নিয়ম শৃঙ্খলা বোধ দেখে আমাদের খুব চমক লাগতো। আমি তো অন্ধের মতন নকল করতে শুরু করলাম সূর্যদাকে। দিদিরা তাই নিয়ে আমাকে খেপাতো।
সূর্যদা অবশ্য কয়েক বছরের মধ্যে বাইবেল পড়া ছেড়ে দিয়েছিল এবং ক্রমে ক্রমে ঘোরতর ইংরেজ বিদ্বেষী হয়ে উঠেছিল।